আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? করোনাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের পাঠ্যসূচি অনুসারে আমরা পড়ছি তৃতীয় বর্ষ অর্থনীতি বিএসসি সম্মান অর্থনীতি তৃতীয় বর্ষে কৃষি এবং গ্রামীণ অর্থনীতি। আজকে আমাদের পাঠ্যসূচি আমরা এক্ষুনি শুরু করতে যাচ্ছি। আমরা খুব দ্রুত স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আচ্ছা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি তোমাদের সাথে আছি সুমি চক্রবর্তী, সহকারী অধ্যাপক, ঢাকা সিটি কলেজ। গত ক্লাসে আমরা দেখেছিলাম কৃষি এবং গ্রামীণ অর্থনীতি প্রথম অধ্যায়, যেখানে আমরা দেখেছিলাম কৃষি এবং গ্রামীণ অর্থনীতি দুটো বিষয় কি। আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায়, যার নাম হচ্ছে সনাতনী কৃষি কাঠামো ও বৈশিষ্ট্য। Lecture 2 and Chapter 2, Structure and Characteristics of Traditional Agriculture. সনাতনী কৃষি কাঠামো, তার বৈশিষ্ট্য এবং তার কাঠামো। শুরুতেই দেখে নিই এই অধ্যায়ে আমাদের কি কি গুরুত্বপূর্ণ বিষয় পড়তে হবে। What are the contents? শুরুতে যেটা দেখব, কনসেপ্ট অফ এগ্রিকালচার স্ট্রাকচার, কৃষির বৈশিষ্ট্য। এরপর আমরা দেখব বেসিক ফিচার্স অফ ট্রেডিশনাল এগ্রিকালচার, সনাতনী কৃষির কিছু প্রধান বৈশিষ্ট্য আছে সেগুলো দেখব। লেসন্স ফ্রম ট্রেডিশনাল এগ্রিকালচার, সনাতনী কৃষি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি সে সম্পর্কে আমরা জানবো। আর আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো বেসিক ফিচার্স অফ মডার্ন এগ্রিকালচার, আধুনিক কৃষির বৈশিষ্ট্য। পাশাপাশি আমরা যেটা আরো দেখবো, ডিফারেন্সেস বিটুইন ট্রেডিশনাল এন্ড মডার্ন এগ্রিকালচার, সনাতনী এবং আধুনিক কৃষির পার্থক্য আমরা আরো দেখবো। কজেস, অবস্টাকলস, মেথডস ফর ট্রান্সফর্মিং ট্রেডিশনাল এগ্রিকালচার ইনটু মডার্ন এগ্রিকালচার, সনাতনী কৃষি থেকে আধুনিক কৃষিতে কেন আমরা রূপান্তর হতে চাই সেই রূপান্তরের কারণ। আর আমরা দেখব অবস্টাকলস, কিছু বাধা আছে আর সেই বাধাগুলো পরিত্রাণের উপায়। কনসেপ্ট অফ রিস্ক এন্ড আনসার্টেনিটি, ঝুঁকি এবং অনিশ্চয়তা, এই দুটো বিষয় কি আমরা জানবো, তাদের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য। রেমেডিস ফর রিডিউসিং আনসার্টেনিটি এন্ড রিস্ক, ঝুঁকি এবং অনিশ্চয়তা কিভাবে মোকাবেলা করা যায়। Differences between mechanization and modernization of agriculture, যান্ত্রিকীকরণ এবং কৃষির আধুনিকীকরণ, এই দুটো বিষয় আমরা জানবো। আর জানবো লোয়ার প্রোডাক্টিভিটি, ইটস কজেস এন্ড রেমেডিস, কৃষিতে কেন নিম্ন উৎপাদনশীলতা দেখা দেয় তার কারণ এবং তা থেকে পরিত্রাণের উপায়। চলো আমরা আমাদের মূল আলোচ্য বিষয় ঢুকে যাই। শুরুতে দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়টি আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এগ্রিকালচারাল স্ট্রাকচার, মানে কৃষির কাঠামো। একটি দেশের অর্থনীতিতে কৃষি খাতের অবস্থান, খামারের আয়তন, আপেক্ষিক গুরুত্ব, ভূমিস্বত্ব ব্যবস্থা, ভূমি সংস্কার, চাষ পদ্ধতি, উপকরণ নিয়োগ ইত্যাদি একত্রে সমাবেশের মাধ্যমে কৃষি খাতের যে অবস্থা সৃষ্টি হয় তাকে বলবো আমরা কৃষি কাঠামো। কাঠামো আসলে কি? কাঠামো হচ্ছে একটি অবয়ব, আমাদের মানব দেহেরও একটি কাঠামো আছে, তার মধ্যে আমরা অবস্থান করছি। একটি দেশেরও কৃষিরও একটি কাঠামো আছে, সেই কাঠামোর মধ্যে কি কি বিষয় আছে দেখো, কৃষি খাতের অবস্থান, কৃষি খামারের আয়তন, যার আপেক্ষিক গুরুত্ব, ভূমিস্বত্ব ব্যবস্থা, ভূমি সংস্কার, সবকিছু যদি একত্রে আমরা কম্বাইন্ড করি, সমাবেশ করি, তবে কৃষি খাতের যে অবস্থাটা পাবো সেটা হচ্ছে কৃষি কাঠামো। বিস্তৃত অর্থে কৃষি কাঠামো কিন্তু তিন প্রকার, যেটা হচ্ছে সনাতনী বা ট্রেডিশনাল, একটা হচ্ছে মিশ্র বা মিক্সড, আরেকটা হচ্ছে আধুনিক কাঠামো যেটাকে আমরা বলি মডার্ন স্ট্রাকচার। শুরুতে যেটা আমরা দেখবো, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে স্পষ্ট করে লেখা আছে যে টপিকটার কথা, সেটি হচ্ছে কনসেপ্ট অর ডেফিনেশন অফ ট্রেডিশনাল এগ্রিকালচার, সনাতনী কৃষি আসলে কি। আচ্ছা দেখো, পাশে ছবি দেখা যাচ্ছে কিছু গরু, এবং তারা কি যথেষ্ট রোগাকীর্ণ এবং গায়ে তেমন ভগ্ন স্বাস্থ্য। তারা হচ্ছে একজন কৃষক, সেই গরুকে দিয়ে লাঙ্গল দিয়ে চাষ করাচ্ছে। এটি খুব পরিচিত চিত্র আমাদের সুপরিচিত চিত্র আমাদের গ্রাম বাংলার। তো যেটা আমরা দেখবো, পুরানো বা আদিম পদ্ধতিতে জমি চাষাবাদ করাকে সনাতনী কৃষি বলে। According to Professor S. Ghatak and Ken Anderson, the term traditional agriculture is used to describe the characteristic farming type in countries where agriculture is the dominant employer, including those who are self-employed, though not necessarily the largest sector in terms of
contribution to GNP। আচ্ছা, ডেফিনেশনটা আমরা একটু বাংলায় যদি দেখতে চাই তাহলে উনি কি বলেছেন, আসলে এই টার্ম বা কৃষি মূলত এমন একটি অবস্থাকে বোঝায় যেটাকে হচ্ছে এগ্রিকালচার, কৃষিকেই এমপ্লয়ি যারা যারা কর্মজীবী যারা তারা এটাকে প্রধান পেশা হিসেবে নিচ্ছে, ডমিনেন্ট হিসেবে নিচ্ছে, যদিও এটা লার্জেস্ট সেক্টর না জিএনপির ক্ষেত্রে। জিএনপি তো আমরা সবাই জানি ম্যাক্রো ইকোনমিক্সে পড়েছি, তাই তো, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি তে যদিও আমার এই খাতের প্রধান ভূমিকা থাকছে, এটা লার্জেস্ট সেক্টর না, তারপরেও আমরা যেটা করবো পেশা হিসেবে দেশে অধিকাংশ মানুষ যেটাকে গ্রহণ করছে সেটাই হচ্ছে সনাতনী কৃষি। ট্রেডিশনাল এগ্রিকালচার মূলত এই অর্থে ব্যবহৃত হয়। এরপর আমরা যেটা দেখবো সনাতনী কৃষির কিছু বৈশিষ্ট্য যেটা আমরা সবাই জানি। যেমন প্রথমে যেটা আমরা উল্লেখ করেছি, ক্ষুদ্র আকারে পারিবারিক খামার যেটা হচ্ছে আকার ক্ষুদ্র, সেখানে গড় শস্য উৎপাদন খুব কম, কারণ তারা শুধু ভাবে আমাদের পরিবারের সদস্যদের ভরণ পোষণের জন্য পর্যাপ্ত খাদ্যশস্য উৎপাদন হলেই যথেষ্ট, আর কিছু দরকার নেই। আধুনিক কলা কৌশলে খুবই কম ব্যবহার করা হয়, ভোগের উদ্দেশ্যে শুধু উৎপাদন হয়, এখানে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান আছে। কৃষিকে ভাবা হয় এটি কর্মসংস্থানের প্রধান উৎস। জমিগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করা হয়, যেহেতু আমরা জানি পরিবার বা সনাতনী যে কৃষিতে দেখা যায় পরিবারের আকার কিন্তু বেশ বড়, এবং সম্পত্তি জমি যখন ভাগ করা হয় তখন জমির আকার কিন্তু আরো ক্ষুদ্র আকার ধারণ করে। মৌসুমী উৎপাদন, মৌসুম ভিত্তিক চাষ উৎপাদন সেখানে দেখা যায়। উৎপাদন কৌশলটা হচ্ছে পুরোটাই শ্রম নিবিড়, ক্ষুদ্র আয়তন, পারিবারিক জোত, এক ফসলি কৃষি, সেখানে শুধুমাত্র একটি মাত্র ফসল কৃষি উৎপাদন করা হয়, একটি মাত্র ফসল ধান বা শুধু পাট এই জাতীয় মৌসুম ভিত্তিক উৎপাদন করা হয়। উৎপাদন ব্যবস্থা প্রকৃতির উপর নির্ভরশীল, আত্মতোষণকারী খামার, আর সেটা হচ্ছে উন্নত সার ও বীজের অভাব সেখানে প্রকট। এর পরবর্তী যদি আমরা বলি সনাতনী, তাহলে প্রসঙ্গত এসেই যায়, তাহলে আধুনিক কৃষি কি, তাহলে আমরা দেখে নেই আধুনিক কৃষিটা কি। উন্নত কৃষি ব্যবহার করে যে কৃষি কাজ করা হয় তাকে আধুনিক কৃষি বলা হয়। আমরা একটু আগে যে স্লাইড দেখেছিলাম সেখানে দেখেছিলাম একজন কৃষক ভগ্ন স্বাস্থ্যের দুটি গবাদি পশু দিয়ে জমি চাষ করছে, আর এখানে দেখা যাচ্ছে শুধু একটি মাত্র যন্ত্রের সাহায্যে এত বড় একটা বিশাল এলাকা সেখানে নিয়ন্ত্রণ করা হচ্ছে যন্ত্রের সাহায্যে। তাহলে বলছি আমরা উন্নত কৌশল এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, মডার্ন এগ্রিকালচার ইজ অ্যান ইভলভিং approach to agricultural innovations and farming practices that help farmers increase efficiency and reduce the number of natural resources like water, land, and energy necessary to meet the world's food, fuel, and fiber needs. তাহলে আমরা কি বলছি, আধুনিক কৃষি হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে কৃষি সম্পর্কিত, কৃষির সাথে সম্পর্কিত সেখানে ইনোভেশন আছে, সেখানে উদ্ভাবন আছে এবং প্র্যাকটিস আছে, সেখানে দক্ষতা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে তারা নিয়মিত প্র্যাকটিস করছে, যার জন্য বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন পানি যেটাকে বলছি আমরা সেচ, তারপর ভূমি, শক্তি সম্পদ, এই সব কিছুর উপর প্রকৃতির উপর নির্ভরশীলতা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। তাহলে সংজ্ঞা যেহেতু আমরা বুঝতে পেরেছি, তাহলে যদি আমরা বলি আধুনিক কৃষির বৈশিষ্ট্য কি, তোমরা কিন্তু খুব সহজেই বলতে পারবে। সেজন্য আমি তোমাদের বৈশিষ্ট্যগুলো একটু উল্লেখ করে দিচ্ছি। আধুনিক কৃষির বৈশিষ্ট্য শুরুতেই আছে, দেখো উপসি জাতের বীজ। উপসি তো আমি বলেছিলাম গত ক্লাসে, মেয়েরা মনে আছে? আমার ছাত্রছাত্রীরা গত ক্লাসে বলেছিলাম উপসি জাতের বীজ মানে কি, মনে আছে? বলো তো উপসি মানে কি সবার? ভুলে গেছি? আচ্ছা ঠিক আছে, আমি মনে করে দিচ্ছি। উপসি হচ্ছে উচ্চ ফলনশীল বীজ। ঠিক আছে, সবাই বলবে আমার সাথে আবার, উপসি হচ্ছে উচ্চ ফলনশীল বীজ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে উপসি হচ্ছে উচ্চ ফলনশীল বীজ। তাহলে এই জাতের বীজ সেখানে ব্যবহার হয়। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার হচ্ছে উন্নত মানের সেচ ব্যবস্থা, তো বুঝি আমরা মূলধন নিবিড়, এখানে ক্যাপিটাল ইন্টেনসিভ টেকনোলজি ব্যবহার করা হয়। শ্রম বিভাগের সম্প্রসারণ করা হয়। শ্রম বিভাগ কেন, এখানে ভাগ করে দেওয়া হয় কে কোন সেক্টর পরিচালনায় থাকবে, কে কোথায় কোন যন্ত্র চালনা করবে। বহু ফসল উৎপাদন হচ্ছে একসাথে। আর উন্নত রাসায়নিক সারের ব্যবহার হচ্ছে, এখানে অর্থনৈতিক জোট গঠন করা হয়। অঞ্চল নিবিড় পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে। নিবিড় পদ্ধতি মানে ইন্টেনসিভ, একই জমিতে একসাথে চাষ করা হয়, নিয়মিতভাবে তদারকি করা হয়, পণ্যের বিশেষায়ন করা হয়, আর বাণিজ্যিক চাষাবাদ করা হয়। বাণিজ্যের ভিত্তিতে হচ্ছে আধুনিক কৃষির মূল লক্ষ্য।
তাহলে যেটা আমরা দেখি, এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম তার সূত্র ধরে আমরা এখন খুব সহজেই ট্রেডিশনাল এবং মডার্ন এগ্রিকালচারের পার্থক্য করতেই পারি, এবং এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে এবং বিভিন্ন বছর প্রশ্ন যদি আমরা দেখি সেখানে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, দুটো খাতের মধ্যে কম্পেয়ার। তাহলে যদি আমরা বলি কি কি পার্থক্য, একটা পার্থক্য আমরা বলতে পারি সংজ্ঞার ভিত্তিতে, যেটা আমরা বলে ফেলেছি। চাষ পদ্ধতি, যেখানে আমরা ট্রেডিশনাল সনাতনী মানধাতার আমল, যেটা আমরা বলি লাঙ্গল হালের বলদ দিয়ে চাষ করা হয়, আর এখানে মডার্ন টেকনোলজি, ড্রোন ব্যবহার করা হয়, ট্রাক্টর, পাওয়ার টিলার, সমস্ত কিছু ব্যবহার করা হয়। প্রযুক্তি তো এখানেই এসে গেল, সেচ ব্যবস্থা এটাও তোমরা বুঝেছো। আর এখানে ট্রেডিশনালের উদ্দেশ্য আমরা কি বলেছিলাম, শুধুমাত্র ভোগের জন্য উৎপাদন করা হবে। আর মডার্ন এগ্রিকালচার কি বলছে, শুধুমাত্র ভোগ নয়, বাণিজ্যিক উদ্দেশ্য আছে। কর্মসংস্থান আমরা যেটা বলবো, ট্রেডিশনালি কিন্তু কর্মসংস্থানটা একটু বেশি হয়, যেহেতু ওখানে ছদ্মবেশী বেকারত্ব আছে, পরিবারের সবাই সেখানে নিয়োজিত। কিন্তু মডার্ন এগ্রিকালচার যেহেতু যন্ত্রচালিত, এখানে কিন্তু কর্মসংস্থানের সুযোগ কম। মজুরি যদি বলি, ট্রেডিশনালে যেটা, ওখানে কিন্তু গড় উৎপাদনের ভিত্তিতে মজুরি দেওয়া হয়, আর মডার্ন এগ্রিকালচারে প্রান্তিক উৎপাদনের ভিত্তিতে মজুরি দেওয়া হয়। আমরা কিন্তু পড়েছি মজুরি প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব মাইক্রো ইকোনমিক্সে, আমরা ওখানে পড়েছিলাম ফ্যাক্টর মার্কেটে, সেখানে দেখেছিলাম কিভাবে ভারসাম্য হয়, আমরা দেখেছিলাম প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব, তাই তো? আচ্ছা, সেখান থেকেও আমরা এটা মনে পড়ে যায় আমাদের। তারপর দেখো কৃষির ধরন, এটা তো আমরা বুঝেছি। খামার ব্যবস্থা, এটাও আমরা বুঝি। কৃষকের আয় অবশ্যই মডার্নে বেশি হবে, ঝুঁকি কিন্তু মডার্নের তুলনায় ট্রেডিশনালে বেশি ছিল। আর পদ্ধতি সহজ কোনটা, আমার বলবো মডার্নটাই বেশি সহজ। আর ভিত্তি, ট্রেডিশনাল ভিত্তি হচ্ছে মনস্তাত্ত্বিক, এটা হচ্ছে প্রাচীন ধ্যান ধারণা। আর মডার্ন এগ্রিকালচারে এটা ভিত্তি হচ্ছে আধুনিকতার ভিত্তি, বোঝাই যাচ্ছে নতুন প্রযুক্তি। আর চাষাবাদ, এটা বলেছিলাম মূলধন নিবিড়। আর মডার্ন ট্রেডিশনাল ছিল শ্রম নিবিড়, আর মডার্ন এগ্রিকালচার হচ্ছে মূলধন নিবিড়। আর যেটা আমরা দেখবো, চাষাবাদ ব্যবস্থা যদি আমরা বলি, কোনটা অপেক্ষাকৃত জটিল, ট্রেডিশনাল কিন্তু বেশ জটিল, মডার্নটা কিন্তু সহজ। আর পণ্য সংরক্ষণের ব্যবস্থা, এটা তো মডার্ন এগ্রিকালচার একটা বিশাল বৈশিষ্ট্য, যেটা আগে ছিল না। আর কৃষির অবস্থান যদি বলি, কৃষিকে কিন্তু ট্রেডিশনালে মন প্রাণ দিয়ে ভাবা হয় যে এটা ছাড়া চলবেই না, কিন্তু মডার্ন যেটা বলা হয়, মডার্নের ক্ষেত্রে মডার্ন এগ্রিকালচারে কিন্তু ততটা এমফাসিস দেওয়া হয় না। এখন যেটা দেখবো, সনাতনী কৃষি থেকে আমি যদি বলতে চাই, আমরা তো বললাম সনাতনী এবং আধুনিক কৃষি পার্থক্য, তাহলে যদি আমি বলি সনাতনী কৃষি থেকে আমরা কি কি শিখেছি, সনাতনী কৃষি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি, এই বিষয়টিও কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে আছে। তাহলে আমি একটুখানি তোমাদের বলে দিই সনাতনী কৃষি থেকে আমরা কি শিখেছি। যার জন্য আমরা আধুনিক কৃষিতে প্রবেশ করেছি, সনাতনী কৃষিতে আমরা দেখেছিলাম সেখানে কৃষি উপকরণ অত্যন্ত প্রাচীন, তারপর শ্রমনিবিড়, বা এটা যে নেগেটিভ সাইড গুলো ছিল সেখান থেকে কিন্তু আমরা শিক্ষা নিয়েছি। আমরা কি করি, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা কি করি, ভবিষ্যতের পথে অগ্রসর হই। ঠিক সেই রকম ট্রেডিশনাল এগ্রিকালচারের যে নেগেটিভ সাইড গুলো ছিল, সেগুলো থেকে আমরা লেসন নিয়ে, শিক্ষা নিয়ে আমরা মডার্ন এগ্রিকালচারে প্রবেশ করেছি। এখন কেন প্রবেশ করতে চাই, ট্রেডিশনাল থেকে কেন মডার্ন এগ্রিকালচারে আমরা সবাই ট্রান্সফরমেশন হতে চাই, কেন স্থানান্তর হতে চাই, সেই কারণগুলো একটু দেখে নেই। দেখো, প্রথমে বলেছে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, সবাই চায় খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হতে। আর বাংলাদেশ তো আমরা জানি এখন উন্নয়নশীল দেশের পদমর্যাদা লাভ করেছি, আমরা যদি ধরে রাখতে চাই আমাকে অবশ্যই খাদ্যের দিক থেকে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। বিক্রয়যোগ্য কৃষি পণ্যের চাহিদা সৃষ্টি, আমাকে শুধুমাত্র ভোগ করলে হবে না, সেটা অবশ্যই আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কৃষি পণ্য আমাকে অবশ্যই সেটা কি করতে হবে, রপ্তানি করতে হবে। সার ও পানি সেচের ব্যবহারে সফলতা আসতে হবে। শস্য তীব্রতা, যেটাকে আমরা বলি ক্যাপিটাল ইন্টেনসিভ, শস্য তীব্রতা হচ্ছে একই জমিতে কোনো অংশ আমরা নষ্ট করব না, প্রতিটা জায়গায় যতটুকু জায়গা পাওয়া যায় সেখানে আমরা চাষ করব। শিল্পায়নের কিন্তু একটা চাপ আছে, শিল্পায়নের উপাদান কিন্তু আমরা কৃষি থেকে পাই। যদি কৃষি উন্নত হয়, শিল্পের কাঁচামাল কিন্তু আমাদের বাইরে থেকে আসতে হবে না, সেক্ষেত্রে দেশীয় কৃষি থেকে কিন্তু আমরা কাঁচামাল পেয়ে যাব, সেক্ষেত্রে শিল্পায়ন সফল হবে। জনসংখ্যার চাপ তো আছেই, যেখানে আমরা দেখেছিলাম জনসংখ্যার বৃদ্ধির পরিমাণ কিন্তু বাড়ছে, সেক্ষেত্রে যেটা হয় অতিরিক্ত বা বর্ধিত জনগোষ্ঠীর খাদ্যের জন্য আমাকে অবশ্যই আধুনিক কৃষিতে রূপান্তর হতেই হবে। তার জন্য আমরা কি করছি, এগিয়ে চলছি। কিন্তু চাইলেই তো হয় না, কিছু বাধা আছে, সব কাজে বাধা আছে। এখন দেখবো
What are the obstacles of transforming traditional agriculture into modern agriculture? সনাতন কৃষি থেকে আধুনিক কৃষিতে রূপান্তরের পথে কি কি বাধা? দেখো শুরুতেই যেটা আমাকে বলেছে, ঝুঁকি গ্রহণে অনীহা। কৃষক যেটা করব, যাকে নিয়ে আমি সামনে অগ্রসর হব, সেই কৃষক শ্রেণী যেটা হয়েছে তারা কিন্তু ঝুঁকি নিতে চায় না। কেন চায় না? তাদের মূলধন খুব স্বল্প। যদি নতুন একটি প্রযুক্তি তারা শস্য চাষ করে, যদি সেটা সফল না হয়, তাহলে কিন্তু সারা বছর পরিবারকে কি করতে হবে? গ্রাম্য যে মহাজন বা যেটা বলবো সুদখোর যারা, তাদের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকতে হবে। সেই ঝুঁকিতে তারা যেতে চায় না, এটা হচ্ছে বড় একটি কারণ। তারপর দেখো বলা আছে মূলধনের অভাব। কৃষক যেটা হয়েছে, জামানত হিসেবে তাদের কিন্তু তেমন শক্তিশালী কোনো অবলম্বন থাকে না, যেটা হচ্ছে দেশে প্রচলিত ব্যাংক ব্যবস্থা যেটা বলা হয়, ঋণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জামানত হিসেবে কিছু রাখতে হয়। যেহেতু তারা জামানত হিসেবে বসত ভিটা ছাড়া তেমন কিছু থাকে না, সেক্ষেত্রে ব্যাংক থেকে কিন্তু ঋণ পাওয়া খুব সহজ নয়। এবং তাছাড়া যে প্রসেস রয়েছে, অন্যান্য যে গ্রামের যে মহাজন, তারাও কিন্তু অনেক সময় গড়িমসি করে। সেক্ষেত্রে তারা কিন্তু যেহেতু পাচ্ছে না, সেক্ষেত্রে তারা সহজে অগ্রসর হতে পারে না। উন্নত গ্রামীণ অবকাঠামো, এটা তো বুঝতেই পারছি, এখনো অনেক গ্রাম স্বয়ংসম্পূর্ণ নয়। বাংলাদেশ সব বিশ্বে অনেক গ্রাম আছে, সেখানে গ্রামগুলো কিন্তু এখনো স্বয়ংসম্পূর্ণ নয়। ত্রুটিপূর্ণ উৎপাদন ব্যবস্থা, যেটা বলা হয়েছে পরিবার থেকে সনাতনী যেটা দেখে এসেছি, আমরা সেটাই মেনে চলি। নতুন উৎপাদন পথে যাই না, উৎপাদন ব্যবস্থায় ত্রুটি আছে। খামারের অবস্থান, আমাদের যে কৃষি খামার গুলো, সেগুলো কিন্তু বিচ্ছিন্ন। হয়তো এখানে এক খণ্ড জমি, আবার দেখা যাচ্ছে ওই দূরে এক খণ্ড জমি। এই যে খণ্ড খণ্ড জমি, বিচ্ছিন্ন ভাবে এই জমি, এগুলোকে একত্রীকরণের জন্য সমবায় ব্যবস্থা দরকার, সেই সমবায়ের প্রতি কিন্তু কৃষকেরা এখনো আগ্রহী না। তারপর দেখো বলা হয়েছে কৃষকের শিক্ষার মান ও কারিগরি জ্ঞান। কৃষকদের কিন্তু শিক্ষার মান তেমনও উন্নত না। আমরা মিনা কার্টুনে দেখেছি কি হয়, মিনার যে বাবা, তিনি কোথায় গিয়েছেন, সেই দোকানদারের কাছে গেছে। আমরা দেখেছি সবাই সেই কার্টুনটা, সেখানে কি বলেছে, সেখানে 800 না, তাই না, এরকম কিছু একটা সংখ্যা লিখেছে, 1800 লিখেছে, বা এরকম হয়। লিখে থাকে, সাথে একটা শূন্য বেশি দিয়ে দিচ্ছে বা ইচ্ছা মতো যোগ করেছে। যেহেতু কৃষক কিন্তু লেখাপড়া জানেন না, অধিকাংশ কৃষক তার টিপসই দিয়ে নিয়ে যাচ্ছে, টিপসই দিয়ে। আবার কারিগরি জ্ঞান, বা এখন যেটা আছে ইন্টারনেট চলে এসেছে, সেই দিন এখন আর নাই, এখন ইন্টারনেট চলে এসেছে। তারপরে আমরা বলবো তথ্য প্রযুক্তির সাথে আমাদের কৃষক সমাজ কিন্তু এখনো সুপরিচিত না, আর ইন্টারনেটের সংযোগ কিন্তু এখনো গ্রামাঞ্চলে সেভাবে পৌঁছায়নি। তারপর যেটা আমরা বলবো তথ্যের অভাব, যেটা আমরা বলেছি কৃষক কোন একটি ফসল নিয়ে অগ্রসর হতে যাচ্ছেন, হয়তো চাষ করতে যাচ্ছেন, কিন্তু উপযুক্ত তথ্যের অভাবে তিনি কি করলেন, যেটা আমরা প্রায় সময় দেখি, বাম্পার ফলন হচ্ছে। বাম্পার ফলন হলে যেটা হয়, সেটা এক অর্থে ভালো, কিন্তু আবার কৃষকদের দিক থেকে কিন্তু আরেকটু সমস্যা। যদি গ্রামের পর গ্রাম টমেটোই চাষ করা হয়, কৃষক যদি আগে জানতেন যে আশেপাশে এলাকায় এটা চাষ হবে, বা সামনে যেটা হয় অমুক একটা আবহাওয়ার কিছু একটা আসতে পারে, সেই তথ্য কিন্তু সব কৃষক অনেক সময় পায় না, বা তারা উদাসীনও থাকে। অনেক ক্ষেত্রে বলবো উদাসীনও থাকেন, সেজন্যই বাধা। খামারের আয়তন, যেটা আমরা দেখি খামারের আয়তন গুলো কিন্তু ক্ষুদ্র। আর যেটা বলেছি উপকরণের অভাব আছে। বাধা থাকলেও, বাধাকে বসে থাকলে হয় না, তার সমাধান আমাদের খুঁজতে হবে। যেগুলো বাধা, সেগুলোকে ধরে ধরে ইন্ডিকেট করে সমাধানের দিকে যেতে হবে। সমাধানের উপায়গুলো কি, দেখো এখানে বলা আছে মেজার্স ফর ট্রান্সফর্মিং ট্রেডিশনাল এগ্রিকালচার ইনটু মডার্ন এগ্রিকালচার। কিভাবে আমরা সনাতন থেকে আধুনিক কৃষিতে আসতে পারি। দেখো বলেছে পর্যাপ্ত মূলধন সরবরাহ যদি করা হয়, আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন করা হয়, সেই বিষয়ে সরকার যথেষ্ট সচেতন, পদ্মা সেতু নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। তারপর দেখো উপসি জাতের বীজ প্রচলন হয়েছে, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার হচ্ছে, উন্নত রাসায়নিক সার, বিদ্যুৎ সবকিছু আছে। সরকারি প্রণোদনা, সরকার যথেষ্ট ভাবে সচেতন যাচ্ছেন, এবং কৃষকদের জন্য পর্যাপ্ত ঋণের ব্যবস্থা, সার বীজের ব্যবস্থা চলছে। অর্থনৈতিক জোট গঠন করা হচ্ছে, নিবিড় চাষাবাদের দিকে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এখন দেখবো আমাদের খুব পরিচিত দুটো ধারণা। দেখো আমি বলেছি রিস্ক এবং আনসার্টিনিটি ইন এগ্রিকালচার। সবাই দেখেছি রিস্ক এন্ড আনসার্টিনিটি। আচ্ছা, সবাই যেটা ভাবে ঝুঁকি আর অনিশ্চয়তা, দুটো আসলে একই বিষয়, কিন্তু আসলে দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। সবার আগে আমরা দেখি রিস্ক বা ঝুঁকি কাকে বলে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকাকে ঝুঁকি বলে। এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে কি রকম, যদি 5 বছরের মধ্যে গড়ে 2 বছর খরা হয়, তবে খরার সম্ভাবনা
5 এর মধ্যে 2 মানে 0.4। তাহলে এটা হচ্ছে খরা হওয়ার সম্ভাবনা। তাহলে খরা না হওয়ার সম্ভাবনা আমরা তো পরিসংখ্যান করেছি, পসিবিলিটি সেখানে আমরা পড়েছি একটা কয়েন থাকে হেড এন্ড টেল, ইয়েস অর নো, তাই না? সেক্ষেত্রে আমরা কি করব, হবে হবে না। তাহলে আমি বলেছি হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.4। তাহলে টোটাল ঘটনাটা কত? 1, 1। তো 1 থেকে আমি সম্ভাবনাটা বাদ দিব, তাহলে কত হচ্ছে? 3/5 বা 0.6। তাহলে পুরো ঘটনাটা যদি 1 হয় তাহলে খরার সম্ভাবনা, হওয়ার সম্ভাবনা 0.4 আর না হওয়ার সম্ভাবনা 0.6। এটাকে ধরে কৃষক অগ্রসর হবেন চাষের দিকে। আর অনিশ্চয়তা বলতে এমন একটা অবস্থাকে বোঝায় যখন কোনো ঘটনা সংঘটিত হওয়ার বেলায় কোনো সম্ভাবনা সংযুক্ত থাকে না। যেমন বৃষ্টিপাত, আমি কিভাবে জানবো বৃষ্টি হতে পারে নাও হতে পারে, এটা আগাম জেনে জেনে তো আমার পক্ষে চাষাবাদ করা সম্ভব নয়। এখন যেটা আমরা দেখব সম্পর্ক, ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে কি সম্পর্ক। আমরা দেখো দুটো ছবি দেখেছি, এখানে বলেছি ভূমি অক্ষে আছে শ্রম আর লম্ব অক্ষে আছে মোট উৎপাদন, তৃতীয় চিত্রে উৎপাদনের পরিমাণ, আর লম্ব অক্ষে আছে আমার প্রান্তিক ব্যয়। এখন যদি বলেছে বৃষ্টি যদি ঠিক মতো হয় তাহলে তো কোনো ঝুঁকি অনিশ্চয়তা নাই, তাহলে সেটা হচ্ছে 0। তখন উৎপাদনের পরিমাণ দেখো 2000 একক, ঠিক আছে। এখন যদি বলেছি বৃষ্টিপাতের সম্ভাবনা বা পসিবিলিটি 0.4, বৃষ্টিপাতের সম্ভাবনা হয় 0.4, তাহলে ঝুঁকি অনিশ্চয়তা বের করার সূত্র আমরা একটু আগে দেখলাম 1 - 0.4 আর ইনটু হচ্ছে এই যে উৎপাদন, তাহলে আমরা পেয়ে যাব কত? 1200। তাহলে 1200 হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। তাহলে উৎপাদনের পরিমাণ এক্ষেত্রে হচ্ছে আমার 800। উৎপাদনের পরিমাণ আমার হচ্ছে 800, ঠিক আছে। কেন 800? এই যে 1200 থেকে আমি 2000 থেকে যদি 1200 বাদ দিই তাহলে থাকবে 800 উৎপাদনের পরিমাণ, ঠিক আছে। আর বলেছি যদি বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যায় তাহলে হবে 0.6। সেক্ষেত্রে আমি বলবো ঝুঁকি অনিশ্চয়তাও কমে যাবে, যেহেতু বৃষ্টিপাত হবে। ঝুঁকি অনিশ্চয়তার সূত্রটা আমি দেখলাম 1 মাইনাস সেটা ইন্টু 2000 মানে উৎপাদনের পরিমাণ, সেটা হচ্ছে 800। তাহলে বৃষ্টিপাতের পরিমাণ কত হবে? 1200। তার মানে মোট উৎপাদনের পরিমাণ থেকে যদি আমি ঝুঁকি অনিশ্চয়তা বাদ দিই তাহলে আমি পাচ্ছি এই যে উৎপাদন। একইভাবে যদি ঝুঁকি অনিশ্চয়তা আরো কমে যায়, যদি বৃষ্টিপাতের সম্ভাবনা আরো বাড়ে, পসিবিলিটি 0.8 হয়, তাহলে দেখো উৎপাদন কিন্তু বেড়ে যায়। তাহলে কি আমরা বুঝতে পারছি ঝুঁকি অনিশ্চয়তার সাথে সম্পর্ক আছে, এটার দ্বারাই কিন্তু উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয়, যেটা আমরা দেখেছি। যতই ঝুঁকি আমার সম্ভাবনা, বৃষ্টিপাতের সম্ভাবনা যত বাড়বে, পসিবিলিটি যত বাড়বে, ততই কি হচ্ছে আমার উৎপাদন বাড়ছে, ঠিক আছে। এখন যেটা দেখবো পার্থক্য, ঝুঁকি এবং অনিশ্চয়তার কিছু পার্থক্য আছে। সংজ্ঞাটা আমি আগেই বলে দিয়েছি। সম্ভাবনা যেটা আমরা বললাম রিস্কের সাথে সম্ভাবনা রিলেটেড, আর আনসার্টেনিটির সাথে কোনো সম্ভাবনা নাই। তারপর যেটা যদি আমরা বলি ধারণা, ধারণা যেটা বলি ঝুঁকি কোনো সিদ্ধান্ত গ্রহণের যেটা বলবো ফলাফল পরিমাপ করে, কোনো সিদ্ধান্ত গ্রহণের ফলাফল পরিমাপ করে। আর ভবিষ্যৎ অজ্ঞাত, এই কথা থেকেই কিন্তু অনিশ্চয়তার ধারণাটা জন্ম। আর যদি বলি পরিমাপগত পার্থক্য, যেটা বলবো কৃষি ক্ষেত্রে ঝুঁকি কিন্তু পরিমাণগত ভাবে পরিমাপ করা যায়, যেটা আমরা দেখলাম ঝুঁকি পরিমাপ করা যায়, অনিশ্চয়তা কিন্তু পরিমাপ করা যাচ্ছে না। সম্পর্ক, সম্পর্ক যদি আমরা বলি অনিশ্চয়তা কিন্তু ঝুঁকির মাত্রা বাড়ায়, অনিশ্চিত মানে ঝুঁকি বেশি, তাই কিনা? অনিশ্চয়তার সাথে ঝুঁকির একটা সম্পর্ক। আর উৎপাদনে সবসময় অনিশ্চয়তা দেখা দিতে পারে। এরপর যেটা আমরা দেখবো ফলাফল, অনিশ্চয়তায় ফলাফলে ঝুঁকির ক্ষেত্রে ফলাফলের সম্ভাবনা আরোপ করা হয়, আর অনিশ্চয়তা কিন্তু ফলাফলের সম্ভাবনা আরোপ করা যায় না। উৎপাদনের প্রত্যাশা যদি বলি, ঝুঁকির মাত্রা অনুসারে নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে কৃষক কিন্তু একটা উৎপাদন প্রত্যাশাই করতে পারে, কৃষক আশাবাদী হতে পারে, কিন্তু তার অতীতে একটা সম্ভাবনা ছিল। কিন্তু আনসার্টেনিটির ক্ষেত্রে এরকম কোনো সুযোগ নাই। ভবিষ্যৎবাণী ঝুঁকির ক্ষেত্রে কিন্তু আমি করতে পারি, কিন্তু আনসার্টেনিটির ক্ষেত্রে করাই যাবে না। আর মোকাবেলা রিস্ক যদি আমি আগেই বুঝতে পারি, যেটা আমরা বললাম কাউন্ট করতে পারি, মোকাবেলা করার সুযোগ আছে, কিন্তু আনসার্টেনিটির ক্ষেত্রে সেটা নাই। আর মনস্তাত্ত্বিক যদি পার্থক্য বলি, ঝুঁকি কৃষকের মনস্তাত্ত্বিক বিষয়, আর যেটা বলবো অনিশ্চয়তা খুব কমই এটা অনুমান করা যায় না। এখন দেখবো ঝুঁকি অনিশ্চয়তা থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারি। যেটা আমরা বলেছি যদি দাম স্থিতিশীল থাকে, সেচ ব্যবস্থার উন্নয়ন হয়, শস্যের বহুধাকরণ বা ডাইভার্সিফিকেশন হয়, যদি মিক্সড
ক্রপস চাষ করা, মিশ্র শস্য চাষের সুযোগ থাকে, আমি প্রতিরোধক বীজ ব্যবহার করতে পারি, শস্য বীমা চালু করতে পারি, ঋণ ভর্তুকি দিতে পারি, তারপর তথ্যের প্রবাহটা অবাধ করতে পারি, যেটা আমরা করেছি। কৃষি মন্ত্রণালয় থেকে আমরা দেখেছি কৃষকদের অবাধ তথ্য সংগ্রহের জন্য, সরবরাহের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অবিরাম ভাবে কাজ করে চলছে কৃষি কর্মকর্তাগণ। তারপর দেখো সামাজিক অনিশ্চয়তা দূর, সামাজিক নিরাপত্তা যদি দূর করা যায়, যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম, সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হচ্ছে গ্রামীণ অর্থনীতির জন্য, যদি কথা করা যায়। তারপর অগ্রিম পণ্য বিক্রয় চুক্তি, যেটা করা হয় ফসল ঘরে ওঠার আগে যদি আমি অগ্রিম চুক্তি করে রাখি যে আমি অমুকের কাছে এটা বিক্রি করবো এই হারে, তাহলে কিন্তু এই ঝুঁকি অনিশ্চয়তা অনেকটাই কমে যায়। এখন যেটা আমরা দেখবো যান্ত্রিকীকরণ। এখন যেটা ভাবা হয় অনেকে যান্ত্রিকীকরণ আর আধুনিকীকরণ বিষয়টাকে কিন্তু এক করে ফেলে, বিষয়টার মধ্যে সামান্য একটু হলেও পার্থক্য আছে। আচ্ছা, আমরা একটু ছবিটা আগে দেখে নিই। এই ছবিটা হচ্ছে কটন পিকার, এটা হচ্ছে তুলা উত্তোলনকারী একটা যন্ত্র। এটা হচ্ছে প্রথম সাকসেসফুল একটা মডেল, যেটা কিনা ব্যবহার হয়েছিল 1940-এর মধ্যে 1940 শতকের সালের মাঝামাঝি এই কটন পিকারটা প্রথম ইন্ট্রোডিউসড হয়, ব্যবহার হয়। যেটা একটা বড় গুণ যেটা হচ্ছে 50, দেখো 50 হ্যান্ড পিকার্স, 50টা হাত মিলে যে পরিমাণ তুলা উত্তোলন করতে পারে এই কটন পিকার দিয়ে এট এ টাইম, মানে একসাথে সেই 50টা হাতের সময় তুলা উত্তোলন করা যায়। মানে সময়টা আমার কত সাশ্রয়ী হচ্ছে, পাশাপাশি কিন্তু শ্রম ঘন্টা বা শ্রমিকের পরিমাণ একটু কমে যাচ্ছে, সেই শ্রমিককে আমি বিকল্পভাবে অন্য একটি কাজে নিয়োজিত করতে পারছি, কতটা আমার সাশ্রয়ী। তাহলে মেশিনাইজেশন কি, এটা বলা হয়েছে ডক্টর ভট্টাচার্য, উনি বলেছিলেন মেশিনাইজেশন অফ এগ্রিকালচার এন্ড ফার্মিং প্রসেস connotes application of machine power to work on land usually performed by bullocks, horses and other draft animals or by human labor। যেটা আমরা বলি বিভিন্ন ধরনের ষাঁড় গবাদি পশু, যেটা আমরা দেখি ঘোড়া বা অন্যান্য প্রাণী বা মানব শক্তি, এটার পরিবর্তে আমরা যদি মেশিন পাওয়ার যান্ত্রিক শক্তি ব্যবহার করে কৃষিতে এই যে ব্যবহার করছি চাষাবাদের জন্য, এই হচ্ছে যান্ত্রিকীকরণ। যেটা আমরা দেখবো পার্থক্য আছে, যেটা আমরা বলেছিলাম আধুনিকীকরণ যান্ত্রিকীকরণের পার্থক্যগুলো খেয়াল করো। আসলে সংজ্ঞাগত যদি আমি বলি, যান্ত্রিকীকরণ শুধু যন্ত্রের সাথে জড়িত, এটা আর কিছু না। আর মডার্নাইজেশন হচ্ছে কৃষি আধুনিকীকরণ, এখানে শুধু যন্ত্র না, এখানে সার, বীজ, কীটনাশক, তারপর যেটা বলেছি কৃষকদের আধুনিক শিক্ষার প্রশিক্ষণ, সমস্ত কিছুটা আসবে, সেটা হচ্ছে মডার্নাইজেশন। যদি সংজ্ঞাটা ক্লিয়ার হয় তাহলে আমরা কিন্তু খুব সহজে এখন পার্থক্যটাও বুঝতে পারবো। আসলে আমরা পার্থক্যটা একটু দেখে নেই। দেখো প্রথমে বলেছে প্রাচীন যন্ত্রপাতির পরিবর্তে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার। আমরা বারবার বলেছি আমরা আধুনিকতায় যাচ্ছি, তো প্রাচীন যন্ত্রপাতি ব্যবহার করব না। কৃষিক্ষেত্রে পশু ও মনুষ্য শক্তির পরিবর্তে বিদ্যুৎ শক্তির ব্যবহার, যেটা আমরা বারবার বলছি এখানে বিদ্যুৎ শক্তি, এবং গ্রামাঞ্চলে এবং আমরা দেখেছি সৌর বিদ্যুৎ এখন ঘরে ঘরে, সবার ঘরে ঘরে, এখন সে আগের দিন নেই। সেখানে বাংলাদেশে যদি আমরা দেখি সৌর বিদ্যুৎ কিন্তু এখন ঘরে ঘরে। তো এটা বলা হয় মনুষ্য শক্তির পরিবর্তে যদি আমরা বিদ্যুৎ শক্তি ব্যবহার করি। এর জন্য সরকার কিন্তু বারবার বিভিন্ন প্রচার মাধ্যমে জনগণকে সচেতন করছেন, যেটা কি বলা হয় পিক আওয়ারে আমরা কি করব না, পিক আওয়ারে ভারী কোনো ব্যবহার করবো না, যেটা আমরা কি করব কৃষির জন্য সঞ্চয় করে রাখবো। এই সম্পর্কে কিন্তু সচেতনতা শেখানো হচ্ছে। তারপর দেখো বলা আছে পারস্পরিক সম্পর্ক, অবশ্যই এই বিষয়ে যদি বলি পার্থক্য, একটা পারস্পরিক সম্পর্ক অবশ্যই আছে। তারপর দেখো অবকাঠামোর উন্নয়ন, অবকাঠামোর উন্নয়নে কিন্তু মেশিনাইজেশনের সাথে সাথে মডার্নাইজেশন কিন্তু বেশি ভূমিকা রাখে। নিবিড় চাষের ক্ষেত্রে যদি আমি বলতে পারি মডার্নাইজেশন আর মেশিনাইজেশন, নিবিড় চাষের মধ্যে পার্থক্য আছে। দেখো শ্রমের অপচয় রোধ কোথায় হয়, মেশিনাইজেশনে। তারপর দেখো বাজার ব্যবস্থার উন্নয়ন, সেচ ব্যবস্থার উন্নয়ন, শস্যের বহুধাকরণ, এই বিভিন্ন দিক থেকে কৃষির আধুনিকীকরণের সাথে কৃষির যান্ত্রিকীকরণের কি আছে, যথেষ্ট পরিমাণ পার্থক্য আছে। তাহলে পার্থক্যগুলো যদি আমরা আবার দেখি,
যদি নিবিড় চাষাবাদ বলি, নিবিড় চাষাবাদের সাথে কিন্তু যান্ত্রিকীকরণ জড়িত নয়। যেটা আমরা বলি নিবিড় চাষাবাদ পুরোটাই হচ্ছে মডার্নাইজেশনের সাথে রিলেটেড। তারপর যেটা আমরা বলছিলাম শ্রমের অপচয়, একটু আগে যেটা বললাম শ্রমের অপচয় কিন্তু যান্ত্রিক শক্তিতে রোধ হয়। আর বাজার ব্যবস্থার উন্নয়ন যেটা বলি যান্ত্রিকীকরণের মাধ্যমে কিন্তু বাজার ব্যবস্থার সাথে রিলেটেড না। যেটা আমি বারবার বললাম বাজার ব্যবস্থার সাথে রিলেটেড হচ্ছে মডার্নাইজেশন। আর সেচ ব্যবস্থার উন্নয়ন এটার সাথে কিন্তু যান্ত্রিকীকরণ জড়িত সরাসরি। ঠিক আছে? আচ্ছা, এখন যেটা আমরা দেখব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংক আমরা দেখি এতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেখানে বলা হয়েছে লোয়ার প্রোডাক্টিভিটি। লোয়ার প্রোডাক্টিভিটি মানে কি মেয়েরা, আমার ছাত্রছাত্রীরা জানো তোমরা লোয়ার প্রোডাক্টিভিটি মানে কি? নিম্ন উৎপাদনশীলতা। হ্যাঁ, অনেক ধন্যবাদ উত্তরের জন্য। হ্যাঁ, লোয়ার প্রোডাক্টিভিটি হচ্ছে নিম্ন উৎপাদনশীলতা। যেটা বলা হয় এই পুরো চ্যাপ্টার যদি আমরা অধ্যায় যদি ভালো করে পড়ি তাহলে কিন্তু আমরা ভালো করে বুঝে যাব নিম্ন উৎপাদনশীলতা আসলে কি বা এর পেছনে কি কি কারণ দায়ী। আমি দুঃখিত, দুটো টপিককে এখানে একটা স্লাইডে আমি দেখানোর চেষ্টা করেছি। দেখো এখানে বলেছি নিম্ন উৎপাদনশীলতার কারণ এবং ফলাফল। যদি সংজ্ঞা বলা হয় নিম্ন উৎপাদনশীলতা কি, আমরা কিন্তু পড়েছি উৎপাদনশীলতা মানে কি। উৎপাদনশীলতা এই কনসেপ্টটা আমরা পড়েছিলাম, কোথায় পড়েছিলাম একটু মনে পড়ছে? হ্যাঁ, আমরা পড়েছিলাম একদম শুরুর দিকে কিছু চ্যাপ্টার ছিল ইনপুট আউটপুট, একদম শুরুর দিকে মাইক্রো ইকোনমিক্সে, ওখানে আমরা পড়েছিলাম উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা মানে হচ্ছে উপকরণ, উৎপাদনের উপকরণ এক একক পরিবর্তন করা হয়, উৎপাদনের উপর কি পরিবর্তন হবে, তাই তো? হ্যাঁ, তাহলে উৎপাদনশীলতা আমরা পড়ছি কৃষি, তাহলে এক্ষেত্রে কৃষির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুটি উপাদান হচ্ছে শ্রম আর মূলধন। তাহলে উৎপাদনশীলতা আমরা কি বলতে পারি কৃষি ক্ষেত্রে, যদি শ্রম আর মূলধনের এক একক পরিবর্তন হয় তবে উৎপাদনের কি পরিবর্তন হবে, এটাই হচ্ছে কৃষি ক্ষেত্রে উৎপাদনশীলতা। এখন যেটা বলা হয়েছে কৃষি ক্ষেত্রে নিম্ন উৎপাদনশীলতার কারণটা কি আমরা দেখে নিই। দেখো শুরুতেই বলা আছে প্রকৃতি নির্ভরশীলতা, প্রাচীন চাষ পদ্ধতি, কৃষির জমির বিচ্ছিন্নতা, কৃষি জমির অসম বন্টন, ত্রুটিপূর্ণ ভূমিস্বত্ব ব্যবস্থা, ভূমির উর্বরতা হ্রাস, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ, বিনিয়োগের স্বল্পতা, উপযুক্ত সংগঠনের অভাব, ত্রুটিপূর্ণ বাজার ব্যবস্থা। এগুলো হচ্ছে সবই নিম্ন উৎপাদনশীলতার কারণ। দেখো ত্রুটিপূর্ণ বাজার ব্যবস্থা যেটা আমরা দেখি মধ্যস্বত্বভোগী আছে, আমরা যেটা বলেছি মিডলম্যান। একজন কৃষক ধরে নেই একটি ফুলকপি চাষ করেছেন, একটি ফুলকপি তিনি মধ্যস্বত্বভোগীর কাছে গড়ে একটা ফুলকপির দাম হলো 4 টাকা, তিনি বিক্রি করলেন। তাহলে উনি পরবর্তীকালে সেটা কিন্তু বিক্রি করবেন হয়তো 10 টাকা করে, তার মানে 6 টাকা কিন্তু কৃষক বঞ্চিত। এভাবে বিভিন্ন পর্যায়ে কিন্তু মূল্য বৃদ্ধি পাচ্ছে কিন্তু কৃষকের মূল্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। তো ত্রুটিপূর্ণ বাজার ব্যবস্থা, এক্ষেত্রে কৃষক যেহেতু ন্যায্য দাম পাচ্ছেন না তিনি কিন্তু উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলছেন। আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা জানি, যেটা হয়েছে বিনিয়োগের স্বল্পতা। কৃষিতে কিন্তু সহজে কেউ বিনিয়োগ করতে চায় না, কারণ এক্ষেত্রে কিন্তু ঝুঁকির মাত্রাটা একটু বেশি, যেহেতু প্রকৃতির নির্ভরশীলতা। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা জানি জমির যারা মালিক তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে জমির সাথে সরাসরি কৃষির ভূমির সাথে সরাসরি সম্পর্কিত না। তারা হয়তো ভাগ চাষি বা গ্রামে কাউকে চাষের দায়িত্ব দিয়ে শহরে বসবাস করেন, কিন্তু জমির সাথে সরাসরি জড়িত নয়, সেক্ষেত্রে জমির প্রতি তার যে আকর্ষণও কিন্তু কম, সেজন্য উৎপাদন কিন্তু সেভাবে বাড়ছে না। তারপর সমাধানের উপায় কি, সবসময় যেটা আমরা করি আমরা কি খুঁজে বের করি সমস্যাগুলো কোথায়, যেটা আমরা সমস্যাগুলো খুঁজে পেয়েছি সমাধান কিন্তু পাওয়া যায়, তাহলে আমরা এই বিষয়ে পরামর্শ দিতে পারি। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, সেচ পদ্ধতির উন্নয়ন করতে হবে, ভূমি সংস্কার করতে হবে, বন্যা নিয়ন্ত্রণ করতে হবে। এটা করতে হয়, আমরা সচেতন নই। যদি যথাসময়ে বাদ দেওয়া যায়, জমিতে বাদ দেওয়া যায় বন্যার সিজনে বা বন্যাকালীন সময়, তাহলে কিন্তু আগে আমাদের সেই ক্ষতির পরিমাণটা অনেক কমে যায়। সমবায় ব্যবস্থার উন্নয়ন যেটা করা হয়, সমবায় ভিত্তিক চাষাবাদের প্রতি জনগণকে উৎসাহিত করা হয়, কিন্তু অনেকেই উৎসাহিত হতে চায় না, কারণ অনেকের ধারণা আমি কাজ করব আরেকজন করবে না।
এই জাতীয় মনোভাব তাদেরকে দূর করে সবাইকে কি করতে হবে, সমভাবে কাজের প্রতি আগ্রহী করে তুলতে হবে। বাজার ব্যবস্থা উন্নয়ন করতে হবে, যেটা বলেছি মধ্যস্বত্ব ব্যক্তি যারা তাদেরকে থেকে কৃষককে রক্ষা করতে হবে। এক্ষেত্রে সরকার অবশ্যই বলিষ্ঠ ভূমিকা রাখছে। সরাসরি আমরা দেখেছি কৃষকদের কাছ থেকে কিন্তু তারা ক্রয় করে থাকে। এছাড়া যেগুলো হচ্ছে বড় বড় প্রতিষ্ঠান, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, বাংলাদেশে অনেক কোম্পানি আছে, বিশ্বের বিভিন্ন দেশও আছে, তারা কৃষকদের সাথে কিন্তু এখন চুক্তি করে নিচ্ছে ধান, যে চাল যেটা আমরা বলি, গুঁড়া মশলা, আদার্স সবকিছুর জন্য সাথে কিন্তু এখন কন্ট্যাক্ট হয়। এর জন্য কি হয়, বাজার ব্যবস্থা কিন্তু উন্নয়ন হচ্ছে, শস্য বীমা চালু হচ্ছে, শস্য যদি কোনো ক্ষতি হয় কৃষকদের কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হাতে কলমে, একদম কৃষি কর্মকর্তা হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন। তারপর যেটা আমরা দেখবো টিভিতে বা বিভিন্ন প্রচার মাধ্যমে কিন্তু সরাসরি কৃষি সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান পরিচালিত হয়, যেটা আমরা তো যে দেখছি সরাসরি। তারপর দেখো সহজ শর্তে ঋণ প্রদানের সরকারের অঙ্গীকার রয়েছে। কৃষি গবেষণার উন্নয়ন করা হচ্ছে, যে আমরা গত ক্লাসে দেখেছি কৃষি সম্প্রসারণ কেন্দ্র বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু কৃষি নিয়ে কাজ করা হচ্ছে এবং এই বিষয়ে কিন্তু যথেষ্ট সফলতা পাওয়া গেছে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন জাতের বীজ, নতুন ফসলের আভাস সেখানে দেখতে পাচ্ছি। আজকে যে অধ্যায়টা আমরা পড়লাম রেফারেন্স হিসেবে, আমি গত ক্লাসে বলেছি আজকেও আমরা রেফারেন্স হিসেবে এই বইগুলোর কথা বলছি। তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইন সিলেবাসেও সেটা দেওয়া। আর আমাকে অনেকেই গত ক্লাসে বলেছি বিভিন্ন সময় যে প্রশ্নের মুখোমুখি হতে হয় যে আমরা বাংলা ভার্সন, সেক্ষেত্রে আমরা কি করব, ইংরেজি বই থেকে কিন্তু বঙ্গানুবাদ করে আমরা বাংলা বিভিন্ন রাইটারের বই দেখতে পাই, বিভিন্ন লেখক। তোমাদের দায়িত্ব তোমরা সেগুলো পড়বে, পড়ে তোমরাই ভালো করে বুঝতে পারবে কতটুকু আসলে যায়, সেভাবে তোমরা একটু খুঁজবে। আর ইন্টারনেটে কৃষি অর্থনীতি সম্পর্কিত বহু লেখা আছে এবং সেগুলো অনেক তথ্য সমৃদ্ধ। আমি আগামী ক্লাসে সেখান থেকে কিছু ডেটা আগামী লেকচারে অবশ্যই দিয়ে দিব। তোমরা সেই লিঙ্কগুলোর সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখবে, তবেই তোমরা কৃষি অর্থনীতি সম্পর্কে আরো আপডেট হতে পারবে। আচ্ছা, চ্যাপ্টার অধ্যায়টা প্রায় শেষ, সেজন্য চ্যাপ্টার অধ্যায়টা শেষের আগে আমরা কি কি পড়েছি একবার রিভিউ করে নিই। আচ্ছা, অধ্যায়ের শুরুতে আমরা দেখেছিলাম কৃষির কাঠামো কি। সেখানে আমরা দেখেছিলাম মূলত 3 ধরনের কৃষি কাঠামো আছে, বাট এই অধ্যায়ে আমরা 2 ধরনের কৃষি কাঠামো বলেছি, সেটা হচ্ছে সনাতনী আর একটা হচ্ছে আধুনিক। তারপরে এই দুটো কৃষি কাঠামোর মধ্যে আমরা পার্থক্য দেখলাম, আর যেটা আমরা দেখেছি কেন আমরা আধুনিক কৃষির দিকে যাচ্ছি, সনাতনী কৃষি থেকে শিক্ষা গ্রহণ করে অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আধুনিকতার দিকে যাচ্ছি। তারপর যে বিষয়টা আমরা দেখলাম যান্ত্রিকীকরণ আর আধুনিকীকরণ, এই দুটো বিষয় আসলে কি, দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। যদিও ভাবা হয় সম্পূর্ণ এক, যান্ত্রিকীকরণ শুধুমাত্র যন্ত্রের সাথে জড়িত, সেখানে শুধুমাত্র ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র থাকবে, মেশিনাইজেশন। ওখানে কিন্তু কোনো আদার্স যে ফ্যাক্টর গুলো, যেটা আমরা বলছি ফার্টিলাইজার বা যেটা আমরা বলেছি ভূমির উর্বরতার মাত্রা পরীক্ষার বিষয় বা বীজ, সেই বিষয় কিন্তু সেখানে থাকছে না। তারপর যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আমরা দেখেছি এই অধ্যায়ে, ঝুঁকি এবং অনিশ্চয়তা, যেটাকে সম্পূর্ণভাবে আমরা যারা পাঠ্যসূচির বাইরে আছে তারা কিন্তু ভাবি ঝুঁকি এবং অনিশ্চয়তা এক, কিন্তু আসলে দুটো কিন্তু আলাদা। ঝুঁকি কিন্তু স্ট্যাটিস্টিক্সের সাথে রিলেটেড, পসিবিলিটি চ্যাপ্টারে আমরা পড়েছিলাম ঘটনা ঘটার হচ্ছে পুরো ঘটনা হচ্ছে এক, সম্ভাবনা হতে পারে 0.5 আর না হওয়ার সম্ভাবনা হতে পারে 0.5, 50-50 যেটা আমরা বলি। ঝুঁকির যেটা আমরা বলেছিলাম ঝুঁকি পরিমাপ করা যায়। অনিশ্চয়তা এটি পুরোটাই প্রকৃতি নির্ভর, এটা কোনোভাবেই পরিমাপ যোগ্য না, আমরা চিত্র দিয়েও এখানে আলোচনা করলাম। আর সবার শেষে আমরা যেটা দেখলাম কৃষির কি, সবার শেষে যেটা আমরা বললাম একটু আগে, সেটা হচ্ছে কৃষির নিম্ন উৎপাদনশীলতা। কিভাবে কৃষির নিম্ন উৎপাদনশীলতার কারণগুলো কি কি, এক্ষেত্রে আমরা একটু সংজ্ঞাটা দেখে নিলাম উৎপাদনশীলতা কি, যেটা আমরা পড়েছিলাম যদি উৎপাদনের উপকরণের 1 একক পরিবর্তন করা হয় তবে উৎপাদনের কি পরিবর্তন হবে, সেটি হলো উৎপাদনশীলতা। প্রোডাক্টিভিটি, যেটাকে আমরা ইন্ডিকেট করি এমপিএল আর এমপিকে দিয়ে, এখানে কৃষিতে দুটোই আছে। এখানে দেখা যাচ্ছে সেই কারণগুলো আমরা দেখেছি। আর এই সম্পর্কিত যদি কারো কোশ্চেন থাকে আমরা সেটা আবার তোমাদের কাছ থেকে ডিসকাস আলোচনা করছি। আমার ছাত্রছাত্রীরা, তোমরা কি আমার পড়া বুঝতে পেরেছো আজকে ক্লাসে যারা ছিলে শিক্ষার্থীরা? জি ম্যাম, বই পড়া বুঝতে পেরেছি?
জি ম্যাম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জি ম্যাম, বুঝতে পেরেছি। জন্য এবং পড়া বুঝতে পারার জন্য। তোমাদের কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নেই? আচ্ছা ঠিক না আছে। ম্যাম। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর আমাদের শেষ মিনিট চলছে, ক্লাসের সময় প্রায় শেষ। আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নিব। আর বিদায় নেওয়ার আগে যেটা আমি বলছি, সব সময় ঘরে থাকবো, ঘরে থাকা যথাসম্ভব চেষ্টা করব, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করব। পরিবার সদস্যকে সবাইকে নিয়ে যেন নিরাপদ থাকতে পারি, আমরা আবার যেন আগের সুন্দর সুস্থ জীবনে ফিরে আসতে পারি, তার জন্য আমরা সবাই দোয়া করব। আর যেটা হচ্ছে, নিয়মিত জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসগুলো সাথে জড়িত থাকবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই খুব ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা। থ্যাংক ইউ ম্যাম। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।